অপরিচিতা, তুমি এসব কি বলছো? এটা কিভাবে সম্ভব? রাজ, জানো যখন রাস্তায় বের হই তখন কিছু বখাটে ছেলে বলে, এই যে ভাবি একা নাকি, আর কতদিন একা থাকবেন? আমরা কি দেখতে খারাপ? আমাদের দিয়ে কি চলবে? রাতে ফ্রি থাকলে বইলেন, আর কত রাত একা কাটাবো? রাজ, মানুষ এত খারাপ হয় কিভাবে? কত কষ্টে মেয়েটাকে নিয়ে বেঁচে আছি। রাজ, তাদের এমন কথা শুনে বাসায় এসে কাঁদতে হয়। মনে মনে বলি, আজ যদি রাফি থাকতো তাহলে কেউ এসব বলতে পারতো না। মেয়েটা না থাকলে হয়তো আত্মহত্যা করতাম। শুধু রাইসার জন্যই মানুষের এত বাজে কথা শুনেও বেঁচে থাকতে হয়। রাজ, রাইসার কিছু হয়ে গেলে আমি হয়তো বাঁচবো না। রাজ, বলো আমি কি করব? কতজনের মুখ বন্ধ করব? রাজ, তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমার পায়ের নিচে একটু জায়গা চাই, যে একটা মেয়েকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। অপরিচিতা, আমার হাত পা যে ভালোবাসায় শেকলে আবদ্ধ, কেমনে আমি তোমায় বুকে জড়িয়ে নিব বলতে পারো? রাজ, আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না, তবুও পাড়ায় ছেলেদের মুখে এসব বাজে কথা শুনতে পারবো না। হয় তুমি আমাকে গলা টিপে হত্যা করো, না হয় এই অপবাদ থেকে আমাকে রক্ষা করো। কি বলবো ভাবতে পারছি না। রাজ, তোমার উপর আমার বাঁচা মরা নির্ভর করছে। প্লিজ রাজ, তোমার পায়ের নিচে দাও না একটু জায়গা। জানো রাজ, পাড়ার ছেলেরা যখন সতীত্ব নিয়ে কথা বলে তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। কথাটা বলে অপরিচিতা কেঁদে দিল। আমি বাকরুদ্ধ হয়ে অপরিচিতার কথা শুনছি। কি বলবো বুঝতে পারছি না। আল্লাহ কোন খেলায় ফেললে আমায়? কি করব আমি? বাবাই, বাবাই, তোমরা এখনো রেডি হওনি? কখন যাবে? মা, মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে আমিও কান্না করব। একদম কান্না করবে না। জন্মদিনে কেউ কাঁদে? বাবাই, তুমি মাকে একদম বকবে না। বাবাই, তুমি মমের চোখের পানি মুছে দাও। রাইসার কথা মতো অপরিচিতার কাছে যেতেই অপরিচিতা মাথাটা নামিয়ে নিল। যখনই অপরিচিতার চোখের পানি মুছে দিতে যাব, তখনই অপরিচিতা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি শতবার কাঁদিতে রাজি যদি তুমি আমার চোখের পানি মুছে দাও। রাজ, কিছুই চাই না সারা জীবন, তোমার বুকের কোণে একটু জায়গা চাই। জানো রাজ, তোমার বুকে আমি আমার শান্তির নীড় খুঁজে পাই। তোমার হাতের স্পর্শটাও যে আমার পরম পাওয়া। ছোট বাচ্চা যেমন ভয় পেলে আঁকড়ে ধরে থাকে, এভাবে অপরিচিতা জড়িয়ে ধরে আছে। তার চোখের পানিতে বুকটা ভিজে যাচ্ছে। মনের ভেতর এক অজানা ধ্রুব ছায়া সৃষ্টি হচ্ছে। কিন্তু হঠাৎ কথার কথা মনে হতে বুকের ভিতর চিনচিনে ব্যথা করতে লাগলো। তাই অপরিচিতাকে বললাম, কি করছো, ছাড়ো আমায়। মম বাবাইকে জড়িয়ে ধরেছি। কি মজা, কি মজা। বাবাই, লেট হয়ে যাচ্ছে। তুমি না বলছো বাহিরে ডিনার করতে নিয়ে যাবে? কখন যাবে? রাইসার কথা শুনে অপরিচিতা বুক থেকে সরালাম। বুক থেকে সরাতেই দেখি অপরিচিতা মাথা নিচু করে আছে। লজ্জাবতীর মুখ মতো মুখটা লাল হয়ে আছে। আচ্ছা রাজ, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ক্রিং 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 করে মোবাইলটা বাজছে। বালিশ মুখ লুকিয়ে কান্না করতে করতে ফোনটা তুললো। কথা সুইট হার্ট, তুমি কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসো, সন্ধ্যা 7টায় পার্টি। ও কথা মনে মনে ভাবলো, এই নর্দমার কিটের জন্য আমার কলিজার টুকরা রাজকে কষ্ট দিয়েছি। নর্দমার কিটটার একটা শাস্তি দেওয়া দরকার। এই মনে করে বলল, আচ্ছা তুমি সব কিছু রেডি করো, তোমার সব বন্ধুদের দাওয়াত করো, আমি যথাসময়ে আসছি। ওকে মাই সুইট হার্ট। আচ্ছা সুইট হার্ট, রাখছি, পরে কথা হবে। যে ফোনটা রাখতেই কথা অপর্ণা নিশাতুল অবনীকে ফোন দিল। কিছুক্ষণ রিং হতেই, হ্যালো, কে? অবনী, আমি কথা, কেমন আছিস? হ্যাঁ, কথা এতদিন পর মনে পড়লো। না রে, একটু ব্যস্ত ছিলাম। তোর সাথে কথা আছে। তুই আর রিচি মামুনি রেডি হয়ে আলিশান হোটেলে আসবি 7টায়। কিসের জন্য? অপর্ণা প্লিজ আসবি, কেমন? ওকে, আসবো। আমার বান্ধবীটা তো খুশি। অনেক খুশি। কথা ফোনটা রেখে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের কাছে এসে চোখে একটু কাজল লাগানোর জন্য ড্রেসিং টেবিলের লঙ্কার খুলতেই দেখে একজোড়া ঝুমকো, খুব সুন্দর। ঝুমকো জোড়া হাতে নিতেই বুকটা কেঁপে উঠল। নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কারণ এই ঝুমকা জোড়া যে রাজ কথার জন্য কিনেছিল। কথার এখনও মনে আছে, একদিন রাজ অফিস থেকে ফেরার সময় 2টা বেলি ফুলের মালা সাথে একজোড়া কিনে আনায় কথার জন্য, কিন্তু কথা ড্রেসিংয়ের উপর বেলি ফুলের মালা পা দিয়ে পিষে ফেলে। কথা মনে মনে ভাবে, ফুল আর ঝুমকো হয়তো কথার মন ভোলানোর জন্য নিয়ে আসে, তাই ফুল পা দিয়ে পিষে ফেলে। রাজকে অনেক অপমান করে। কথায় কানে এখনও রাজের সেই কথাগুলো বাজছে। জানে কথা, তোমার চুলগুলো খুব সুন্দর, তোমায় খোপায় বেলি ফুলের
মালা গুজের সাথে ঝুমকো জোড়া পরলে অনেক সুন্দর লাগবে, মনে হবে স্বপ্নের কোনো অপর্ষী কথা ঝুমকো জোড়া বুকে নিয়ে বলতেছে। রাজ, আমি অনেক বড় অন্যায় করেছি তোমার ভালোবাসাকে অবহেলা করে। আমি কখনো জানতাম না তোমার ভালোবাসাটাই আমার বেঁচে থাকার অক্সিজেন। কথা ঝুমকো জোড়া পরে আয়নার দিকে তাকালো। সত্যি ঝুমকো জোড়া কানে পরাতে অনেক সুন্দর লাগছে। কথা চোখটা মুছে গাড়ি নিয়ে বের হলো। অপরিচিতা, তোমার হলো? আর একটু, প্রায় হয়ে গেছে। রাজ মনে মনে ভাবছে, মেয়েদের এই একটা সমস্যা, তাদের সাজুগুজু করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। বাবাই চলো, আমাদের হয়ে গেছে। এদিকে অপরিচিতার দিকে তাকাতেই চোখের পলক ফেলতে পারছি না। হালকা করে পিঙ্ক কালারের শাড়ির সাথে খোলা চুলে বেলি ফুলের মালা, এক অজানা পারফিউম আসছে। চোখ দুটির দিকে তাকানো যাচ্ছে না। কাজল কালো চোখ দুটিতে কাজল দেওয়ায় আরও মায়াবী হয়ে উঠেছে। রাজ, এভাবে চেয়ে থাকবে নাকি বের হবে? লেট হয়ে যাচ্ছে তো। চলো বলে রাইসাকে কোলে নিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বললাম। গাড়ি চলছে আপন গতিতে। আমার পাশে অপরিচিতা বসেছে। কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে অপরিচিতা। আমার চোখ পড়তে চোখ নামিয়ে নিচ্ছে। এদিকে শেরপুর নিউ মার্কেট আসতেই গাড়ি জ্যামে পড়ে যায়। হঠাৎ দিকে অপরিচিতা ঘুমিয়ে গেছে। ঘুমের ভেতরে মাথাটা আমার কাঁধে রেখেছে। বাতাসে চুলগুলো চোখের ওপর এসে পড়েছে। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটি ফুটন্ত গোলাপ। কিছুক্ষণ পর গাড়িতে হোটেলের সামনে এসে থামতেই অপরিচিতাকে ঘুম থেকে তুলে রাইসাকে নিয়ে হোটেলে ঢুকলাম। এদিকে খুব সুন্দর করে হোটেলে একটা রুম সাজানো, মনে হচ্ছে কারো পার্টি আছে। রুমের পাশ কেটে ওয়েটারকে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সবকিছু রেডি করতে বললাম। বাবাই বাবাই, এইভাবে ডিনার করাকে কি বলে? মামুনি, এভাবে ডিনার করাকে ক্যান্ডেল লাইট ডিনার বলে। এদিকে জানালা দিয়ে মৃদু হাওয়া বইছে। চাঁদের আলোতে অপরিচিতা মনে হচ্ছে রং বদলাচ্ছে। অপরিচিতা রাইসা আর আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি আর রাইসা অপরিচিতাকেও খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ হলে বাবা বাবাই, চাঁদের আলোতে তারাগুলোকে দেখা যাচ্ছে না। বাবাই, ডাক্তার আঙ্কেল বলেছে আমি নাকি কিছুদিন পর তারা হয়ে যাব। বাবাই মম, আমি যদি তারা হয়ে যাই চাঁদের আলোর মাঝে, আমি কি মনে পড়বে তোমাদের? বাবাই, তোমরা যদি তখন আমাকে ভুলে যাও, আমার না খুব কষ্ট হবে। প্লিজ, তোমরা তখন আর ঝগড়া করো না। আমি কিন্তু তারা হয়ে ঠিক তোমাদের দেখব। আকাশ থেকে ডাকলে কি তোমরা শুনতে পাবে? এদিকে রাইসার এমন আধ্যাত্মিক কথা শুনে অপরিচিতার আর আমি দুজনেই কেটে দিলাম। কি যেন মনে করে রাইসাকে কোলে নিতে যাব, তখন অপরিচিতাও রাইসাকে বুকে জড়িয়ে বলতে লাগলো, তোর কিছুই হবে না মা, তুই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এদিকে তাকিয়ে দেখি রাইসা আমার আর অপরিচিতার বুকে, দুজনের মাঝখানে রাইসা। নিজেদের অজান্তেই দুটি হাত এক হয়ে গেছে। অপরিচিতা, তুমি রাইসাকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, আমি হোটেলের বিলটা দিয়ে আসছি। আচ্ছা। তাড়াতাড়ি আসো বলে অপরিচিতা রাইসাকে নিয়ে গাড়িতে বসলো। আমি বিল দেওয়ার জন্য যখনই ক্যাশ কাউন্টারে যাব, তখনই হোটেলের যে রুমটাতে পার্টি হচ্ছে সেই রুম থেকে কথার ঘন্ট ভেসে আসছে। অনিচ্ছা সত্ত্বেও রুমের ভিতর যা শুনলাম তা মোটেই প্রস্তুত ছিলাম না। কথা বলতেছে, এই যে আপনারা যাকে দেখছেন, মিস্টার সুজীব, মুখোশের আড়ালে একজন রাস্কেল। মেয়েদের সাথে প্রেম করে তাদের জীবনটা নষ্ট করাই এর পেশা। একমাত্র এই নর্দমার কিটের জন্য আমি পবিত্র ভালোবাসাকে অবহেলা করেছি, আমার স্বামীকে কষ্ট দিয়েছি। জানি না কখনো সে আমাকে ক্ষমা করবে কিনা। সুইটহার্ট, আর ইউ ওকে? হ্যাঁ আমি ঠিক আছি এখন। ঠিক তো তখন ছিলাম না, তোর মিথ্যা ভালোবাসার মোহে পড়ে রাজকে কতই না কষ্ট দিয়েছি। কি বলছো সুইটহার্ট? কি? এই বলে সজীব কথার গালে হাত রাখতে গেল। ডোন্ট টাচ মি রাস্কেল। তোর মতো লুচ্চার, ইন্দুর, গন্ডার লজ্জা করে না? বউ রেখে অন্য মেয়ের সাথে প্রেমের নাটক করিস? ঘরে ফুটফুটে একটা রাজকন্যার মতো মেয়ে রেখে লুচ্চামি করতে লজ্জা করে না? এই বলে ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় দিল। রুমে পিনপিনে নীরবতা বিরাজ করছে। সবাই নিস্তব্ধ হয়ে কথার দিকে তাকিয়ে আছে। কি বলছো এইসব কথা? পাগল হয়ে গেলে নাকি? তুমি ভুল ভাবছো আমাকে। আমি বিয়ে করিনি, আমি শুধু তোমায় ভালোবাসি। ছি, লজ্জা করে না? নর্দমার কিট, বউ রেখে রাজকন্যার মতো একটা মেয়ে রেখে এমন মিথ্যা কথা বলতে। অপর্ণা, রিচি, মামনিকে নিয়ে ভেতরে আয়। বাইরে থেকে কে যেন রুমে ঢুকছে। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। ঠক ঠক শব্দ করে ছোট্ট রাজকন্যার মতো মেয়ে মায়ের সাথে হোটেল রুমে আসতেই সজীব ভ্রু কুচকে তাকালো অপর্ণার দিকে। সজীব খানিকটা বিস্মিত হয়ে বলেই ফেলল, অপর্ণা, তোমরা এখানে? অপর্ণা কিছু বলতে যাবে, তখনই কথা বলতে লাগলো, চিনতে পেরেছেন তাহলে?
অপর্ণাকেও তো আপনার টাকার লোভেই বিয়ে করেছেন। অপর্ণাকেও তো আপনি টাকার লোভেই বিয়ে করেছেন। লজ্জা করে না তোর? তুইও তো একটা মায়ের গর্ভেই জন্ম নিয়েছিস। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। আর কখনো তোর মতো লুচ্চাকে যেন আমার সামনে না দেখি। জানি না রাজ আমায় ক্ষমা করবে কিনা, তবু আমার শাম্ভীর সাথে কাটানো সেই স্মৃতিগুলো নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিব। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে যাব, যার বুকেই থাকুক সে যেন ভালো থাকে। সজীব, কখনো অপর্ণাকে কষ্ট দিস না, তোর কাছে অনুরোধ। কথাগুলোতে কথা। বলে শেষ করতে না করতেই দেখি সবাই হাততালি দিচ্ছে। কথা চোখ মুছতে মুছতে হোটেল রুম থেকে বের হতেই কার সাথে যেন ধাক্কা লাগলো। কথা ধাক্কা খেয়ে মাথাটা তুলে তাকাতেই কথার চোখে অশ্রুকণা এসে ভিড় করে, কারণ ধাক্কাটা রাজের সাথে লাগে। কথা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমায় দেখতে পারিনি। ব্যথা পেয়েছো? আমি তো খারাপই, তাই না? আমার স্পর্শ পাপ। যদি ব্যথা পেয়ে থাকো ক্ষমা করে দিও। রাজ মাথাটা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রাজ, তোমার স্মৃতিগুলো আমায় প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। আমি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারছি না। তুমি যাওয়ার পর একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি দুটি আঁখি এক করতে। আমার প্রতিটা নিঃশ্বাস শুধু তোমার নাম জপে। তোমাকে ছাড়া আমি মরেই যাব। আমি আর পারছি না। তুমি আমায় গলা টিপে হত্যা করো, নয়তো তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। আমি কখনো তোমার কাছে স্ত্রীর অধিকার চাইবো না। চাকরানি করে হলেও তোমার ঘরে একটু ঠাঁই দাও। তুমি অপরিচিতাকে বিয়ে করো, আমি কিছুই বলবো না, তাও তোমার থেকে দূরে সরিয়ে দিও না। কথার এমন কথা শুনে মনে হচ্ছে কলিজার টুকরাকে বুকে জড়িয়ে নেই, কিন্তু না, একটা এতিম ছোট লোক কখনো কথার যোগ্য না। কথার দিকে চেয়ে দেখি কাঁদছে, তাই ভাবলাম এখানে থাকলে নিজেকে ঠিক রাখতে পারবো না। তাই যেই পিছনে ফিরতে যাব ঠিক তখনই দেখি অপরিচিতা আর রাইসাকে কোলে নিয়ে অপরিচিতাকে বললাম, চলো গাড়িতে। আর তোমরা কেন আসছো? তোমাদের না গাড়িতে বসতে বলেছিলাম? রাজ, তোমার লেট হচ্ছিল তাই। আচ্ছা চলো। এদিকে গাড়িতে উঠতে সময় পিছন দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। কথা এখনো দাঁড়িয়ে কাঁদছে। অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠলাম। চোখের কোণে অশ্রুকণা এসে ভিড় করছে। মনে মনে ভাবছি, কথার সাথে এমনটা করা কি ঠিক হচ্ছে? বাসায় আসতে দেখি ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। তাই ফোনটা তুলেতেই নেই। দোস্ত, পাখিকে আমাদের বাসায় নিয়ে এসে পড়েছি। পাখির তো কেউ নেই। পাখি তোকে ফোন দিয়ে বলতে বলল। আচ্ছা দোস্ত, পাখি তোর কাছে নিরাপদ থাকবে, আর মা তো আছেই। মায়ের পাখিকে নিয়ে যেতে বলছে। আর শোন রাজ, মা তোকে আসতে বলেছে, কতদিন তোকে দেখে না। আচ্ছা দোস্ত, আসবো। মাকে বলিস পায়েস রান্না করতে। আচ্ছা, ওকে এখন রাখি। রিসান, রাজকে বলেছো? বলছি। ও ভালো। রিসান বাসায় গিয়ে দরজা লক করতেই রিসানের মা দরজা খুলে পাখিকে দেখেই বলতে লাগলো, রিশান, আমি তোর কেউ না, তুই পারলি না জানিয়ে বিয়ে করে নিয়ে আসতে? আমি কি মরে গেছি? মা, কি সব বলছো? তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে তোকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছি, এই মূল্য এইভাবে দিলি? মা, আমি বিয়ে করিনি। এই মেয়ে কি? মা, বলতে দিবে তো ওকে? এর আগেই তুমি কি সব বলছো? বল। ভেতরে আসবো না, এখানেই থাকবো? আয় বাবা, ভেতরে আয়। মা, এই হচ্ছে পাখি, আমাদের পাশের বাসায় থাকতো। ও মা, পাখিকে কই পাইলি? আর পাখি মা, তোর মাথায় ব্যান্ডেজ কেন? রিশান, তোর কি হয়েছে বাবা? তোর হাতেও ব্যান্ডেজ। আল্লাহ, আমার বাবাটার কি হয়েছে? রিশান, বাবা বলিস না কেন, কি হয়েছে? মা, অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোট্ট একটা। মা, চিন্তা করো না, তোমার দোয়াতে কিছুই হয়নি। পাখি, মা কাঁদছে কেন? আন্টি, আমার মা তো আগেই মারা গিয়েছে, আর কিছুদিন আগে বাবাটাও মারা গিয়েছে। কে বলেছে তোর মা মরে গিয়েছে? আমি না তোর মা, আমি কি মরে গেছি? পাখি মা মা বলে রিশানের মাকে জড়িয়ে ধরছে। আজ পাখির অনেক শান্তি লাগছে। অনেকদিন পর মাকে ডেকে আত্মাটা শান্ত করলো। রিশান চেয়ে চেয়ে দেখছে আর ভাবছে, পাখি যদি সারা জীবন এই বাড়িতে থাকে তাহলে কতই না ভালো হতো। এদিকে রাজের ঘুম আসছে না, চোখ বন্ধ করলো।
কথার মুখটা ভেসে উঠছে। রাজ মনে মনে ভাবছে কথা কি এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। এই কথা ভেবে মামা মামিকে সবকিছু বলল। রাজ, বাবা তুমি যা করছো ঠিকই করছো, আমরা সবটাই জেনেছি। তোমাকে অনুরোধ করার মতো কিছুই নেই। আর হ্যাঁ বাবা, আমরা যাচ্ছি দেখি অপরিচিতা এখনো রাস্তা কিনা। মামা একটা অনুরোধ করব। করো। হ্যাঁ করো বাবা। মামা কথাকে আপনাদের বাসায় নিয়ে যাবেন, একা একা ফ্ল্যাটে থাকে। আচ্ছা বাবা, অবশ্যই, তুমি এই সব নিয়ে আর চিন্তা করো না। আর আমাদের মেয়ের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। আমরা জেনে শুনে তোমার জীবনটাকে নরকে ঠেলে দিয়েছি। কি বলছেন মামা? আপনারা আমার বাবা মায়ের মতো, ক্ষমা চেয়ে ছেলেকে ছোট করবেন না। সত্যি বাবা, তুমি একটা হীরের টুকরো ছেলে। আমার মেয়েটাকে তোমার চিনতে ভুল করেছে। আচ্ছা বাবা, দেখি কথা বাসায় নাই, ওইখানেই আছে, ওই বলে ফোনটা রেখে দেয়। রাজের ঘুম আসছে না, তাই তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে হোটেলের কাছে যেতেই দেখি হোটেলের বাহিরে একটা মেয়ে ছোট শিশুর মতো হাঁটু গেড়ে বসে আছে। গাড়ি থেকে নেমে এক পা দুপা করে কাছে যাওয়ার আগেই আষাঢ়ের আকাশ গর্জন দিয়ে ভারী বর্ষণ নামলো। বৃষ্টির সাথেই হিমহিম বাতাস শরীরকে নাড়া দিচ্ছে। কথার চেয়ে একটু দূরেই দাঁড়িয়ে আছি। আজকের বৃষ্টির সাথে কিসের যেন আওয়াজ হচ্ছে, আর পারছি না, কলিজাটা ফেটে যাচ্ছে। চোখ দিয়ে রক্তের মতো অশ্রু বেরোতে লাগলো। বৃষ্টির পানির সাথে চোখের পানি মিশে যাচ্ছে, আর পারছি না। হঠাৎ মামা আর মামি গাড়ি নিয়ে কথার কাছে যেতেই, বাবা, আমি আর বাঁচতে চাই না। যে জীবনে আমার স্বামীকে পাবো না, এই জীবন রেখে লাভ কি? কথা মা, আমার পাগলামি করিস না, বাসায় চল। বাবা, আমাকে কষ্ট পেতে চাও? যতটা কষ্ট আমার স্বামীকে দিয়েছি তার থেকেও বেশি কষ্ট পেতে চাই। আল্লাহ যেন আমায় তার থেকেও বেশি কষ্ট দেয়। এদিকে এইসব বলতে বলতে কথা সেন্সলেস হয়ে যায়। কথাকে মামা মামি বাসায় নিয়ে আসার মতো কথায় সেন্স ফিরতেই রাজ বলে কেঁদে দিয়ে তার মাকে জড়িয়ে ধরে, বাবা মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মা, আমাদের বাসায়। মা, গাড়ি ঘোরাও, তোমাদের সাথে যেতে পারবো না। আমার স্বামীর সাথে বিয়ের পর যে ফ্ল্যাটে ছিলাম ওই ফ্ল্যাটেই থাকতে চাই। আমার স্বামীর স্মৃতিগুলো নিয়েই বাঁচতে চাই। এই বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে রাজের শার্ট শরীরের সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে ভিজে কাপড়ে বাসায় আসতে দেখি আমার রুমের লাইট জ্বালানো। ড্রেস চেঞ্জ করে রুমে ঢুকতেই শুনি অপরিচিতা কান্না করছে আর রাইসাকে বোঝাচ্ছে। মামুনি, তোমার বাবা তোমার জন্য আইসক্রিম আনতে গিয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার বাবা এসে পড়বে। না মামুনি, আমার আইসক্রিম চাই না, আমি খেলনা চাই না, বাবাইকে এনে দাও। বাবাইকে তুমি কি বকা দিছো? তুমি পচা, আমার বাবাই ভালো। মম, বাবাইকে এনে দাও, বাবাইকে ছাড়া বাঁচবো না। মম, বাবাইকে এনে দাও। বাবাইকে এনে দাও বলছে, আর অপরিচিতা রাইসাকে বুকে নিয়ে কান্না করছে। মনে মনে ভাবছি, আল্লাহ কোন খেলায় ফেললে আমায়, কি করব আমি? মম, বাবা এসেছে। এই বলে অপরিচিতার বুক থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবাই কোথায় গিয়েছিল আমাকে ছেড়ে, আর কখনো কোথাও যেও না, তুমি গেলে আমি মরে যাব বলে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। না মামনি, কোথাও যাব না আমার রাজকন্যাটাকে ছেড়ে, চলো এখন ঘুমাবো। রাইসাকে বুকে নিয়ে শুয়ে আছি, মনে হচ্ছে শরীরে জ্বর আসবে। হঠাৎ কপালে কারো হাত আবিষ্কার করলাম। রাজ, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না, তুমি গিয়ে শুয়ে পড়ো না রাজ, তোমাকে এভাবে রেখে। মম, তুমি আমাদের সাথে থাকো। এদিকে অপরিচিতা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চোখ দুটি লেগে আসছে, শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, অনেক শীত লাগছে। হঠাৎ মনে হচ্ছে কেউ জড়িয়ে ধরে আছে শক্ত করে, কারো গরম শ্বাস প্রশ্বাস টের পাওয়া যাচ্ছে। ঘুম ঘুম চোখে তাকাতেই দেখে অপরিচিতা, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, শরীরে খুব জ্বর এসেছে অনুভব করতে পারছি। তবুও বলতে লাগলাম, অপরিচিতা এ কি করছো, প্লিজ ছেড়ে দাও আমায়। এদিকে অপরিচিতা আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে, শরীরটা কাঁপুনি দিয়ে উঠছে। মনে হচ্ছে অপরিচিতার গরম নিঃশ্বাস সব আমার মুখের উপর পড়ছে। অপরিচিতাকে সরাতে গিয়েও আর সরাতে পারলাম না। মনে হচ্ছে কারোর ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ থাকার পর মুখটা সরাতে গিয়েও সরাতে পারলাম না। মনে হচ্ছে আমি অন্য কোনো রাজ্যে আছি। তারপর আর কিছু মনে নেই। সেন্স ফিরতেই দেখি হসপিটালের বেডে
মাথাটা নিয়ে নড়তে পারছি না। আমি এখানে কেন? রাজ, তুমি 2 দিন সেন্সলেস ছিলে। আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে তোমার সেন্স ফিরেছে। হঠাৎ কারো হাতের ছোঁয়া পেলাম। মিটিমিটি নয়নে তাকাতেই দেখি রাইসা। বাবাই, তুমি 2 দিন কথা বলনি কেন? জানো বাবাই, মম অনেক কান্না করেছে তোমার জন্য। বাবাই, বলো আমাকে, আর মমকে ছেড়ে কোথাও যাবে না। আর মমকে কষ্ট দিও না বাবাই। মম কান্না করলে আমার খুব কষ্ট হয়। এদিকে অপরিচিতার দিকে তাকাতেই দেখি মাথা নিচু করে আছে। মনে হয় কিছু একটা বলবে। রাজ, সেদিন যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। আর আমি যা করেছি সব তোমাকে বাঁচানোর জন্য করেছি। তোমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, কোনো কিছুতেই গরম হচ্ছিল না, তাই তোমাকে বাঁচাতে তোমাকে জড়িয়ে ধরে আর ঠোঁটের সাথে ঠোঁট মেশানো ছাড়া কোনো উপায় ছিল না। আমি জানি অনেক বড় অপরাধ করেছি, প্লিজ ক্ষমা করে দিও। এছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না। আচ্ছা ঠিক আছে, তবে পরবর্তীতে এমন কিছু করো না। অপরিচিতা মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। চোখ মুখ লজ্জায় লাল হয়ে আছে। বাবাই, বাসে কখন যাবে? মম, ওই মম, বাবাইকে কখন বাসে নিয়ে যাবে? মামুনি, তোমার ডক্টর আঙ্কেলকে বলেই তোমার বাবাইকে বাসায় নিয়ে যাব। এদিকে ডাক্তারকে বলে যখনই রিলিজ হয়ে ডাক্তারের রুম থেকে বের হচ্ছি, হঠাৎ মামিকে দেখে বুকটা কেঁপে ওঠে। সেদিন বৃষ্টিতে ভিজে কথার কিছু হয়নি তো? এই যে নার্স, ওনারা এখানে কেন? স্যার, ওনাদের মেয়ে অসুস্থ তাই। ও আচ্ছা সিস্টার, ধন্যবাদ আপনাকে। হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠলাম অপরিচিতা আর রাইসাকে। কিন্তু মনে হচ্ছে হসপিটালে নিজের জীবনটা রেখে এসেছি। কলিজাটা ফেটে যাচ্ছে কথার। সেদিন বৃষ্টিতে ভেজার কথা মনে পড়তেই চোখের কোণে বিন্দু বিন্দু জল এসে ভিড় করছে। ঈশান, পাখিকে তুই কি ভালোবাসিস? মা কি বলছো? পাখি আমার ভালো বন্ধু, এছাড়া আর কিচ্ছু না। রিশান বাবারে, তুই আমার সন্তান। ছেলের মুখ দেখি বুঝতে পারি ছেলের মন কি চায়। মা তুমিও না। আচ্ছা মা, বলো তো মায়েরা এত ভালো হয় কেন? সন্তানের মুখ দেখেই সব বোঝা যায়। এদিকে লিসান আর তার মা যখন কথা বলছিল, পাখি ওয়াশরুম থেকে বের হতেই সব শুনে ফেলে। পাখি আর কিছু না বলে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর রিসান, হায় পাখি, মুখটা অমন বাংলা পাঁচের মতো বানায় রাখছো কেন? না কিছু হয়নি, এমনিই ভালো লাগছে না। ও বুঝেছি, পাখির একটা সাথী লাগবে। আমাকে বললেই আমার বন্ধুটার জন্য রাজপুত্র এনে দিব। পাখি মনে মনে ভাবছে, ছেলেরা সত্যি মনের মাঝে শত কষ্ট চাপা দিয়েও হাসতে পারে। আল্লাহ তাদের অদ্ভুত এক ক্ষমতা দিয়েছে। এই কি ভাবছিস মনে মনে? না কিছু না। আমি ভাবছি তোকে প্রপোজ করবো, বউ বানাবো। রিসান, মজা করা বন্ধ করবি? আচ্ছা বাদ দে, এখন বল তোর কেমন ছেলে পছন্দ, কেমন রাজপুত্র লাগবে? আমার কোনো রাজপুত্র লাগবে না, রাজ হলেই চলবে। কথাটা বলেই জিভে কামড় দিল পাখি। কোন রাজ? না কোনো রাজ নয়, মজা করছি তোমার সাথে রিসান। পাখি প্লিজ মিথ্যা বলো না। আমি দেখতে পেয়েছি তোমার চোখ সত্য লুকাচ্ছে, প্লিজ সত্যটা বলো। হ্যাঁ রিসান, তোমাকে বলা দরকার। তাহলে শোনো, যখন তোমার সাথে এসএসসি পাশ করে বাবার সাথে শহরে এসে পড়ি, শহরে এসে একটা কলেজে ভর্তি হই। আর কলেজের প্রথম দিন নবীনবরণ অনুষ্ঠানে একটা ছেলেকে ভালো লেগে যায়। তারপর বন্ধুত্ব কখন যে তাকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলি তা নিজেই জানতাম না। অনেক ভালোবাসতাম তাকে। সত্যি বলতে তার সব কিছুই ভালো লাগতো। প্রতি রাতেই তাকে নিয়ে অজস্র স্বপ্ন দেখতাম। স্বপ্নের রাজকুমার ছিল সে। নিজের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলাম তাকে। তারপর কি হলো বলো? আমি এতটা ভালোবাসার পরও রাজ আমাকে কখনো ভালোবাসেনি। সে আমাকে বন্ধু ছাড়া কখনো কিছুই ভাবেনি। রাজের সব ভালোবাসা ছিল কথা আপুর জন্য, আর আমার ভালোবাসা কথা আপু প্রতি রাজের ভালোবাসার কাছে অতি নগণ্য। সবাই চায় তাদের ভালোবাসার মানুষটা যার বুকেই থাকুক, কিন্তু রাজকে কথা আপু কষ্ট ছাড়া কিছু দেয়নি। জানো রিসান, শুধু প্রতিদিন ঘুম থেকে ওঠার পর রাজকে দেখার জন্য বাড়ির সামনে বাসা নিয়েছিলাম। ওর হাসি খুশি মুখটাই আমার সারাদিন ভালো থাকার কারণ ছিল। পরে একদিন শুনি যে রাজ কথা আপুর সুখের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে কথা আপুকে ডিভোর্স দিয়েছে।
সেদিন নিজের অজান্তেই কেঁদে ফেলেছিলাম। ভাবছিলাম আমার ভালোবাসা দিয়ে রাজের কষ্ট মুছে দেব, কিন্তু আমার ভাগ্য যে এতটাই খারাপ, রাজের জীবনে অপরিচিতা ম্যাডাম আসে, সাথে একটা রাজকন্যা যে কিনা অল্প দিনের মেহমান। কি সুন্দর করে রাজকে বাবাই বাবাই বলে ডাকে। তার ডাক শুনে যে কারোর মন ভরে যাবে। তাই আর ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ায়নি রাজের সামনে। কেড়ে নিতে চাইনি এক মেয়ের শেষ ভরসাটুকু। ছিনিয়ে নিতে পারেনি এক নিষ্পাপ শিশুর মুখ থেকে বাবা ডাক কেড়ে নিতে। জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম যাকে, তার থেকে দূরে সরে আসি। ভাবছি বাকিটা জীবন তার স্মৃতিটুকুই আঁকড়ে ধরে বেঁচে থাকবো। এই কথাগুলো বলেই থেমে গেল পাখি। তার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে। রিসান পাখির চোখের জল মুছে দেওয়াতে পাখি অনেকটা অবাক হলো। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেললো কথা। রিসান আসছিল তার মনের কথা পাখিকে বলতে, কিন্তু এখন যে চোখের পানি ঝরানো ছাড়া কোনো উপায় নেই। পাখি যে তাকে বন্ধু ভাবে, এখন যদি তার ভালোবাসার কথা বলে তাহলে বন্ধুত্বটাও নষ্ট হবে। এতদিন পর ভালোবাসার মানুষকে বন্ধু হিসেবে পেয়েছে, তাতেই অনেক। আচ্ছা পাখি, প্লিজ কান্না করো না। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করেন। এখন ঘুমাও, ভালো লাগবে। ঠিক আছে। বলে পাখি শুয়ে পড়ল। রিসান মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাখির কাছে রিসানের স্পর্শ কেমন কেমন লাগছে। সরিয়ে দিতে চেয়েও কেন জানি সরাতে মন চাচ্ছে না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পাখি ঘুমিয়ে যায়। রিসান পলকহীন নয়নে তাকিয়ে আছে পাখির দিকে, আর মনে মনে ভাবছে ঘুমালে মানুষকে এতটা সুন্দর লাগে তা হয়তো জানা ছিল না। এদিকে চাঁদের আলোতে পাখির মুখে যেন মায়াবী আভা বের হচ্ছে। রিসানের খুব করে মন চাচ্ছে পাখির কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে, কিন্তু না, তা সম্ভব নয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে রিসান ভাবতেই পারিনি। সকালে পাখি চোখ খুলতেই দেখে রিসান পাখির বুকে শুয়ে আছে। পাখির মেজাজ 420 হয়ে গেছে, রাগ মাথায় চলে গেছে। রিসানকে সে ভালো ভাবতো, আর রিসানকে বুক থেকে সরাতে চাচ্ছে, কিন্তু পাখিকে রিসান আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। পাখি খানিকটা বিরক্ত হয়ে রিসান, ওই রিসান। রিসান কিছুটা বিড়বিড় করে বলছে, পাখি শুনতে পারছে না। পাখি অনেকটা রিসানের কথা শুনতেই অনেকটা অবাক হলো। রিসান বলছে, পাখি তোমায় ভালোবাসি, বড্ড ভালোবাসি। পাখি রিসানের মুখে ভালোবাসার কথা শুনে বিস্মিত হলো। রাগ করতে চেয়েও কেন জানি রাগ করতে পারলো না। ওই রিসান, ওঠো, মা এসে পড়বে। রিসান, কি করছো এসব? এদিকে রিসান পাখিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে ঘুমের ঘোরে। পাখি অনেকটা বিরক্তি নিয়ে রিসানকে ধাক্কা দেয়। রিসানকে ধাক্কা দিতেই রিসান বিছানার নিচে পড়ে যায়। ওই কোন শালারে ধাক্কা দিল? আমি ধাক্কা দিয়েছি। রিসানের ঘুম কাটলেই রাতের কথা মনে পড়ে। পাখি, সরি, ঘুমের ঘোরে তোমাকে কোলবালিশ মনে করে। আমাকে কি তোমার কোলবালিশ মনে হয়? অনেকটা রাগী লুক নিয়ে সত্যি বলবো, বলো। তুমি না কোল বালিশের চেয়েও নরম। মনে হয় সারা জীবন জড়িয়ে ধরে থাকি। কথাটা বলে জিভায় কামড় দিল রিসান, আর মনে মনে ভাবছে কি বলতে গিয়ে কি বলে ফেললো। রিসান, তোমাকে আমি ভালো বন্ধু মনে করি। এমন কিছু করো না তোমার প্রতি বন্ধুত্বের বিশ্বাসটা উঠে যায়। আর হ্যাঁ, আন্টিকে বলে আজই বাসা থেকে চলে যাব। রিসান মনে মনে ভাবছে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তাই পাখিকে বলল, জানো পাখি, ছোটবেলা থেকে কোলবালিশ বুকে নিয়ে ঘুমানো অভ্যাস, কিন্তু কাল তোমার মাথায় হাত বলিয়ে দিতে গিয়ে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। প্লিজ, তুমি ভুল বুঝো না। তুমি ভুল বুঝলে নিজেকে ক্ষমা করতে পারবো না। পাখি রিসানের এমন কথা শুনে অনেকটা নিজের রাগকে কন্ট্রোল করলো। এই কি রিসান কান ধরে দাঁড়িয়ে আছে কেন? এই রিসান কান ধরে দাঁড়িয়ে আছো কেন? আমি যে অপরাধ করেছি তাই কান ধরে দাঁড়িয়ে আছি। বলো, তুমি ক্ষমা করছো আমায়? পাখি রিসানের এমন ছেলে মানুষই দেখে হেসে দিল। আচ্ছা যাও, এবারের মতো ক্ষমা করলাম। সত্যি? সত্যি। যাও, ফ্রেশ হও, আমিও হব। রাজের ঘুম ভাঙতেই দেখে মোবাইলে 33টা মিস কল। তাই নাম্বারটা দেখে অনেকটা বিস্মিত হয়, কারণ মামা মামি এতবার ফোন দিয়েছে। কথার কিছু হলো না তো, তাই দেরি না করে মামা মামিকে ফোন দিতেই 2বার ফোন দেওয়ার পর ওপাশ থেকে কে যেন ফোনটা রিসিভ করলো। হ্যালো রাজ, বাবা একটু হসপিটালে আসবা? মামা, কি হয়েছে? আমার কথাই তো কিছু হয়নি। অনিচ্ছা সত্ত্বেও বলে ফেললাম। বাবা, রাজ তুমি আসো, পরে বলছি।
সকালে ব্রেকফাস্ট না করে শার্টটা গায়ে দিয়ে বের হতেই আমার একটু তাড়া আছে। রাস্তায় করে নিব বলে গাড়ি নিয়ে বের হলাম। গাড়ি ড্রাইভ করছি আর মনে মনে ভাবছি কথার তো কিছু হলো না। আবার ভাবতে ভাবতে হসপিটালে এসে পৌঁছাই। বাবা, রাজ আসতো? আমার মেয়েটা 2 দিন ধরে খাবার তো দূরের কথা, একটু পানিও খাচ্ছে না। এমনিতেই অসুস্থ, হসপিটালে আছে, তার উপর কিছুই খাচ্ছে না। বাবা, কথাকে তোমার মেনে নিতে হবে না। আমি জানি কথা যা করছে তা ঠিক করে নেই। কোনো বাঙালি মেয়ে তার স্বামীর সাথে এমন ব্যবহার হয়তো আজ পর্যন্ত কেউ করেনি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, তা আমি জানি বাবা। আমার মেয়ের জন্য বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দাও। ওকে হাজার হলের মেয়ে তো, ওর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। না খেয়ে আমার মেয়েটা হয়তো মারা যাবে। বাবা হয়ে মেয়ের মৃত্যু দেখতে পারবো না, তার আগেই যেন। মামা কি বলছেন এইসব? আমি বাবা মাকে হারিয়ে নতুন বাবা মাকে পেয়েছিলাম। কখনো মা বাবার অভাব বুঝতে দাওনি, কখনো কষ্ট দাওনি, কখনো অন্যের ছেলে ভাবনি। আর বাবা হয়ে কোনো বাবা ছেলের কাছে ক্ষমা চাইতে পারে না। আমাকে আর ছোট করবেন না। আপনি যা বলবেন তাই করব। বাবা বলেন কি করতে হবে আমার? নিজের জীবনটা যদি চান তাও আপনার পায়ের কাছে সঁপে দিব। বাবা, জীবন দিতে হবে না, কারণ পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হচ্ছে সন্তানের লাশ। তাই বাবা মা মরার কথা বলো না। রাজ বাবা, তোমাকে আমি জোর করব না, তুমি কথাকে গ্রহণ করো। তবে যেভাবে হোক আমার মেয়েটাকে কিছু খাওয়াইও। আমার মেয়েটা বাকে বাঁচাও। আমার মেয়েটা না খেয়ে খেয়ে মারা যাবে। আচ্ছা বাবা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কথা কোথায়? 21 নাম্বার কেবিনে। আমি কথার কেবিনের কাছে যেতেই বুকটা হু হু করে কেঁদে উঠল। এ কেমন চেহারা করেছে, মুখটা একদম শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চুলগুলো উস্কো শুষ্ক হয়ে গেছে। চাঁদের মতো মুখটাতে মনে হচ্ছে গ্রহণ লেগেছে। মায়াবী মুখটা সন্ধ্যা তারার মতো নিভু নিভু করে জ্বলছে। মনে হচ্ছে কখন না তারাটা আড়ালে পড়ে যায়। এসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকলো। নিজের অজান্তেই কথার মাথায় হাত বোলাতে লাগলাম। চোখের পানি কথার মুখের উপর পড়ছে আর মনে মনে বলছি, কলিজার টুকরা যে তুমি, তোমার সুখের জন্যই মুক্তি দিয়েছি তোমাকে। তোমার সুখটাই যে আমার সুখ। কথার বুকের উপর একটা ডায়েরি। রাজ খানিকটা অবাক হলো, কারণ ডায়েরিটা তার লেখা। বুকের উপর শক্ত করে জড়িয়ে রেখেছে ডায়েরিটাকে। আপনি আইছেন? হ্যাঁ, তোর নামটা যেন কি? ভাইজান, তবা। ও আচ্ছা। ভাইজান, একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। জি আচ্ছা, বলো। ভাইজান, আপনার সাথে অনেক অন্যায় করছে জানি, তবে তার চেয়ে বেশি নিজেকে কষ্ট দিয়েছে আপা। আপা সত্যি আপনাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসে। ভাইজান, আপা তার অপরাধের শাস্তি পেয়েছে জানেন ভাইয়া। আপনাকে কখনো কোনোদিন নামাজ পড়তে দেখিনি, কিন্তু এখন ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের জন্য কিছু চায় না, সব আপনার জন্যই চায়। একটা রাতও আপামনিকে ঘুমাতে দেখিনি। আপনার শার্টটা বুকে জড়িয়ে কাঁদতো। যদি খেতে বলতাম তাহলে বলতো নিজের জীবন ছেড়ে চলে গিয়েছে, বেঁচে থেকে লাভ কি, আত্মহত্যা করতে তো পারবো না, এটা মহাপাপ, তাই নিজের পাপের শাস্তি নিজেকেই দিতেছি। ভাইজান, আপামনি বলতো, তবা আমার স্বামী আমাকে ক্ষমা করবে না, আমার কলিজার টুকরা রাজকে ছাড়া বাঁচবো। আমি যে আমার কলিজার টুকরাকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা যদি না করে অন্য কাউকে বিয়ে করে নেয়, কিভাবে বাঁচবো বল তবা, বল আমায়। আচ্ছা তবা, জানিস প্রতি রাতে স্বপ্ন দেখি রাজ আমাকে মেনে নিয়েছে, আমার ঘরে কি ফুটফুটে একটা ছেলে এসছে, নাম কাব্য, ঠিক রাজের মতোই, কি সুন্দর করে আমাদের দুজনকে মা বাবাই বলে ডাকে। কিন্তু সকালে ঘুম ভাঙতে দেখি রাজ আমার বুকে নেই। জানিস তবা, যখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় তবা আমার জীবনটার জন্য দোয়া করিস। ভাইজান, আপামনি আপনাকে অনেক ভালোবাসে, নামাজে বসে বসে আপনার জন্য কাঁদে। আপনি আর এদিকে তোবার মুখে কথার ব্যাপারে এসব কথা শুনে কলিজাটা ফেটে যাচ্ছে। চোখের জল আর আটকাতে পারছি না। আপনি কাঁদছেন কেন? না কাঁদছি না তো, চোখে ময়লা গিয়েছে। বাসা যেতে হবে। মাকা, আমি আসি, আপামনিকে কষ্ট দেন না। এদিকে তোবা চলে যাওয়ার পর কথার দিকে এক নজরে চেয়ে আছি। হঠাৎ দেখি কথা আস্তে আস্তে চোখ খুলছে, তাই তাড়াতাড়ি চোখের জল মুছে কথার কাছ থেকে দূরে গিয়ে দাঁড়ালাম। তুমি আসছো? কি শুরু করছো খাওয়া দাওয়া বাদ দিয়ে? প্লিজ খেয়ে নাও।
আমাকে ক্ষমা করে বুকে টেনে নেবে কি? জানো রাজ, তোমাকে একটা বার বুকে জড়িয়ে নেওয়ার জন্য বুকটা ফেটে যাচ্ছে। তুমি যাকে ইচ্ছে বিয়ে করতে পারো, তবে একটি বার আমায় শক্ত করে জড়িয়ে ধরবে। কি বলছেন এসব? আপনি কোনো অপরাধ করেননি, আর অপরাধ নিজের অজান্তে করলেও ক্ষমা করে দিয়েছি। এখন একটা অনুরোধ করব, রাখবে? অনুরোধ নয়, বলো আদেশ। তুমি আমার জীবন চাইলে হাসতে হাসতেও দিয়ে দিব। তুমি আমার জীবন চাইলেও হাসতে হাসতে দিয়ে দিব। একটা মেয়ের কাছে স্বামী যে সব। তাহলে সময় মতো খেয়ে নিবে, এটা অনুরোধ। আচ্ছা, তুমি বলছো না খেতে মন চাইলেও খাবো। স্বামীর কোনো আদেশ পালন না করতে পারলেও এটা তো করতে পারবো। তোমাকে একটা অনুরোধ করব, করো। আমাকে খাইয়ে দিবে? খুব ইচ্ছে করছে তোমার হাতে খেতে। আচ্ছা, এই বলে খাইয়ে দিচ্ছি। কথা খাবার খাচ্ছে আর কাঁদছে। এমন দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে কথাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু না, তা তো এখন সম্ভব নয়। তুমি কাঁদছো কেন? না, কাঁদছি না তো। হঠাৎ পকেটের ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা ধরতেই মনে হচ্ছে ওপাশ থেকে কেউ কাঁদছে। হ্যালো অপরিচিতা, কাঁদছো কেন? রাজ, আমার বেঁচে থাকার শেষ অবলম্বনটাও মনে হয় হারিয়ে ফেললাম। কি হয়েছে বলবে তো? অপরিচিতা কাঁদতে কাঁদতে বলতে লাগলো। রাজ, রাইসা কথা বলছে না। রাজ, আমার কলেজের টুকরাটার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। রাজ প্লিজ, তুমি কোথায়? প্লিজ আসো একটু বাসায়। হাসপাতাল থেকে বের হতেই কথার সেই রহস্যময় চাহনি, মনে হচ্ছে তার চাহনি আমায় বলে দিচ্ছে, রাজ, তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু আমাকে যে যেতেই হবে। মহারানীটার কিছু হলে যে আমিও বাঁচব না। সিএনজি করে বাসায় আসতে দেখি অপরিচিতা রাইসাকে বুকে নিয়ে নীরবে অশ্রু ঝরাচ্ছে। অপরিচিতা, রাইসার কি হয়েছে? অপরিচিতা কিছু বলছে না, শুধু চোখ দিয়ে অশ্রু ফেলছে। রাইসাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই অপরিচিতা, প্লিজ কথা বলো না, প্লিজ কথা বলো, প্লিজ। কথা বলছো না কেন? অপরিচিতা কোনো কথা বলছে না, রাইসাকে বুকে নিয়ে অশ্রু ঝরাচ্ছে আর করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাইসার দিকে তাকাতেই, বাবাই, বাবাই, আমার কিছু হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ। আচ্ছা বাবাই, তোমাকে না কাঁদলে অনেক বাজে দেখায়। বাবাই প্লিজ কেঁদো না। বাবাই একটু হাসো তো, দেখি আমার বাবাইকে। আচ্ছা বাবাই, আমি যদি হারিয়ে যাই একদম কাঁদবে না, তখন তো বলতে পারবে না বাবাই। ওই বাবাই, আর কেঁদো না, কাঁদলে তোমায় বড্ড খারাপ লাগে। আচ্ছা বাবাই, আমি যদি আর কখনো এভাবে কথা না বলি, মারা যাই। না, আমার মহারানী এমন কথা আর কখনোই বলবে না। কিন্তু রাইসা তো কথা বলছে না, রাইসা তো সেন্সলেস হয়ে আছে। যা ভাবলাম সব কল্পনা ভাবতেই বুকটাতে কাল বৈশাখী ঝড় বয়ে গেল। একটা অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে রাইসা আর অপরিচিতাকে নিয়ে হসপিটালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করলাম। এখন আমি ইমার্জেন্সি বিভাগের বাহিরে বসে আছি। মনের মাঝে এক অজানা ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ, মিস্টার রাজ, মা মেয়ে দুজনেই অবস্থায় সংকোচনজনক, দুজনের বাঁচার চান্স 50-50। ডাক্তার, কি হয়েছে বলবেন তো? শোনেন মিস্টার রাজ, মিসেস অপরাজিতা মেন্টালিটি শক খেয়েছে, তার ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছে। আচ্ছা মিস্টার রাজ, মিসেস অপরিচিতা কি কাউকে ভালোবাসে? পেশেন্টের যে অবস্থা তাতে মনে হচ্ছে পেশেন্ট কাউকে নিশ্চয়ই ভালোবাসতো। শুধু ভালোই বাসতো না, তাকে ভেবেই দিনরাত পার করতো। পাশাপাশি মেয়েটার অসুস্থতা তার উপর তীব্র মানসিক প্রভাব ফেলেছে, তাই ব্রেনের 60% হ্যামারেজ হয়ে গেছে। যদি পারেন পেশেন্ট যাকে ভালোবাসে তাকে বলেন পেশেন্টের যেন কোনো প্রকার কষ্ট না দেয়। ভালোবাসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থও হতে পারে। আর যদি ছোট মেয়েটা মারা যায় আর যাকে ভালোবাসে সে না ভালোবেসে পেশেন্টকে, তাহলে পেশেন্টের বড্ড উন্মাদ হয়ে যাবে, মারা যেতে পারে। আচ্ছা ডাক্তার, রাইসার কি হবে? বাঁচবে তো? বাঁচা মরার মালিক সব উপরওয়ালার হাতে। এখানে আমরা শুধু চেষ্টা করতে পারি। মিস্টার রাজ, ছোট মেয়েটা লাস্ট পর্যায়ে আছে, এখনো কিডনি ম্যানেজ করা হয়নি। 72 ঘন্টার মধ্যে কিডনি প্রতিস্থাপন করা না গেলে বাঁচানো যাবে না ছোট বাচ্চাকে। আরেকটা কথা যে কিভাবে বলি, তবে বলতেই হবে, ছোট মেয়েটার যে পরিস্থিতি আছে সেখানে দেশের কেউ কিডনি প্রতিস্থাপন করার সাহস পাচ্ছে না। অপারেশন এর সাকসেসের সম্ভাবনা
80%। মিস্টার রাজ, 24 ঘন্টার মাঝে কিডনি সংগ্রহ করে বিদেশে যেতে হবে। ডাক্তার, কিডনি নিয়ে চিন্তা করবেন না প্লিজ। ডাক্তার, বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন। মিস্টার রাজ, কে কিডনি দিবে তাকে ডাকেন, তার সাথে কিছু কথা বলার ছিল। আর এই গ্রুপে ব্লাড সবার সাথে পাওয়া যায় না। কিডনিটা আমি দিব। হোয়াট? এটা কোনোভাবেই পসিবল না মিস্টার কেন পসিবল নয়? রাজ। আপনি যে অসুস্থ, প্রতি মাসে হসপিটালে আসেন, আপনার সব রিপোর্ট দেখছি। মিস্টার রাজ, ক্ষমা করবেন, আমরা ডাক্তার মানুষকে বাঁচাই, একজনকে বাঁচাতে কাউকে মৃত্যুর মুখে ঢেলে দিতে পারি না। প্লিজ ডক্টর, নো মোর কোশ্চেন। রাইসা ইজ মাই হার্ট। ওকে মিস্টার রাজ। মিস্টার রাজ, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? তাও আমার জন্য? এই মাত্র খবর পেলাম আমেরিকায় এক ডাক্তার আসছেন আজকের রাতের ফ্লাইটে বাংলাদেশে। তিনি সার্জারি বিশেষজ্ঞ। আশা করি তাকে যদি রিকোয়েস্ট করেন তাহলে রাইসার অপারেশন করতে পারে। আর যদি তিনি রাজি হন তাহলে বিদেশে যেতে হবে না। এই নেন ডাক্তারের ভিজিটিং কার্ড। ডাক্তারের কাছ থেকে কার্ডটা নিয়ে দেখলাম কার্ডে একটা ঠিকানা দেয়া, মিস সাথী, MBS সার্জারি বিশেষজ্ঞ, আমেরিকা, ঢাকা অ্যাপোলো হাসপাতাল। কার্ডটা দেখে পকেটে রেখে দিলাম। ভাবলাম অপরিচিতাকে দেখে যাই। এদিকে অপরিচিতার কেবিনে যেতেই বুকটা কেমন করে উঠল। আস্তে আস্তে অপরিচিতার মাথার কাছে গিয়ে দাঁড়ালাম। কাছে গিয়ে দাঁড়াতেই দেখি অপরিচিতার মিটিমিটি করে তাকাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মনে হচ্ছে চোখের ইশারায় উঠে বসতে চাচ্ছে। তাই অপরিচিতাকে উঠিয়ে বসতে দিলাম। কাছে বসে আছে, মাথায় আলতো করে নিজের অজান্তেই হাত বুলিয়ে দিচ্ছি। তুমি চিন্তা করো না, আর প্লিজ কেঁদো না, রাইসার কিছুই হবে না। এই বলে চোখটা মুছে দিতেই অপরিচিতা জড়িয়ে ধরে আছে আমায়। সরাতে পারছি না। অপরিচিতা কিছু বলছেও না, শুধু চোখের জলে শার্টটা ভিজিয়ে ফেলছে। ছাড়িয়ে দিতে যাওয়ায় আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে। এমন সময় ডাক্তারের কথাগুলো মনে পড়ছে। মিস্টার রাজ অপরিচিতা কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আর তার দিবানিশির ভাবনায় সেই মানুষটাই থাকে। আর যদি কোনোভাবে সেই মানুষটাকে হারিয়ে ফেলে, সাথে নিজের মেয়ের এমন অবস্থা, তাহলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কথাগুলো ভাবতেই মাথায় বাজ ভেঙে পড়ল। একদিকে কথার ভালোবাসা, অন্যদিকে অপরিচিতা। আল্লাহ কোন খেলায় ফেললে আমায়। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটি ঝাপসা হয়ে এলো। অপরিচিতাকে দেখি বুকেই ঘুমিয়ে গেছে। অপরিচিতাকে বেডে শুইয়ে দিয়ে আইসিইউর দিকে চোখ যায়। আইসিইউর রুমের গ্লাসটা দিয়ে ভেতরে তাকাতেই দেখি ছোট্ট একটা পরীর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখছে। সন্ধ্যা তারাটা সম্পূর্ণ আকাশটা আলোকিত করে মিটিমিটি জ্বলছে। কি সুন্দর মায়াবী মুখটার উপর একটা অন্ধকার ছায়া পড়ে আছে। কখন যে তারাটা নিভে যাবে ভাবতে পারছি না। হঠাৎ বাবাই, আবারও তুমি কাঁদছো কেন? এইসব মনে পড়লেই চোখ ঝাপসা হয়ে এলো। কলিজাটা মনে হয় আইসিইউর ভেতরে বদ্ধ করে রাখছে। যেভাবেই হোক নিজের জীবন দিয়ে হলেও ফুলের মতো পবিত্র জীবনটাকে বাঁচাতে হবে। সকালবেলা হালকা কিছু খেয়ে কার্ডটা অনুযায়ী সেই ঠিকানা অনুযায়ী বসে আছি। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, ম্যাডাম আপনাকে যেতে বলল। ম্যাডাম আসতে পারি? জি আসেন। কথাটা বলে বিস্ময়ের দৃষ্টিতে তাকালো। আপনাকে দেখে মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। দেখবেন হয়তো। আচ্ছা, আপনাকে হয়তো মেডিকেল কলেজের সামনে দেখেছিলাম 4 বছর আগে। আপনার জন্যই আমি সাথী আজ এই অবস্থায়। সেদিন যদি আপনি হসপিটালে ঠিক টাইমে নিয়ে রক্ত না দিতেন তাহলে হয়তো ডাক্তার সাথী মাটির সাথে মিশে যেত। ম্যাডাম কি বলছেন? এসব আমার কর্তব্য ছিল আপনাকে নিয়ে যাওয়া। তা কিভাবে সেবা করতে পারি আমি তোমার? ম্যাডাম আপনাকে একটা অনুরোধ করব। তুমি করে বললে খুশি হব। আর অনুরোধ নয়, বলতে পারো আদেশ, কারণ জীবনটা যে তোমারই দেওয়া। না, জীবন দেওয়ার মালিক আল্লাহ। আমি শুধু মানুষ হিসেবে আরেকটা মানুষের বিপদে সাহায্য করেছি। হয়েছে, তোমার সাথে কথায় পারবো না, বলো কি করতে পারি। এই যে টেস্ট, আমার কলিজার টুকরা রাইসাকে। কালকে আমাকে ডাক্তার আবির ইনফর্ম করেছিল যে সেটা যে তুমি হবে তা ভাবতেই পারিনি। আচ্ছা চিন্তা করো না, কিছু হবে না। তোমার কলিজার টুকরো মেয়েটা তো আমার মেয়ের মতোই। তবে কিডনি কে দেবে? ম্যাডাম আমি দিব। আবারও ম্যাডাম? শোনো, তোমার টেস্ট করেছো কিছু? এই নেন বলে রিপোর্টগুলো সব দিলাম।
ডাক্তার ম্যাডামের মুখটা এক মুহূর্তের মাঝে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। রাজ, ক্ষমা করবে আমায়, আমি এই অপারেশন করতে পারবো না। কেন পারবে না? রাজ, আমি একজনকে বাঁচাতে অন্যজনকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতাম না। প্লিজ, অনেক আশা নিয়ে আসছি। রাজ, ক্ষমা করবে আমায়। ম্যাডাম, আপনার পায়ে পড়ি, প্লিজ আমার মেয়েটাকে বাঁচান। রাজ, কি করছো? আমি জীবনে অনেক মানুষ দেখেছি তোমার মতো ফেরেশতা সমতুল্য। রাজ, আমি আমার জীবনের সেরা অপারেশনটা হয়তো কালকেই করতে যাব। এদিকে রুম থেকে বের হতেই ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। হ্যালো বাবা, তুমি কোথায়? মামা, আমি একটু বাইরে আছি। রাজ, বাবা কথা পাগলামো করছে, একটু বাসায় আসবে? আসছি। দরজায় দাঁড়িয়ে আছি। মামি বলল তোরে যেতে। তাই দরজা খুলে ভেতরে যেতেই দেখি কেউ একজন মোনাজাতে বলছে, আল্লাহ, সেই ছোটবেলা থেকে এই গুনাহগার বান্দি তোমার কাছে কিচ্ছু চাইনি। আল্লাহ, হে পরওয়ারদিগার রহিম রহমান, তোমার কাছে ফরিয়াদ, আমার স্বামীটাকে যেন সব সময় ভালো থাকে। আল্লাহ, জীবন মরণ বিয়ে শাদী সব কিছু তোমার পক্ষ থেকে আসে। আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, আমার স্বামীর বুকেই যেন মরতে পারি। আল্লাহ, কবুল 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 3টা শব্দ বলে তোমার পবিত্র কালেমাকে সাক্ষী রেখে বিয়ে করেছি। আল্লাহ, আমার স্বামীকে ছাড়া আমি বাঁচবো না, তার পদতলে আমার একটু জায়গা করে দাও। আমি অপরাধী আল্লাহ, আমার হায়ারটুকু আমার স্বামীকে দিয়ে দাও, তাও তাকে ছাড়া আর বাঁচতে পারবো না। আল্লাহ, দাও না আমার স্বামীকে বুকে একটু জায়গা করে দাও। আমিন। নামাজ পড়ে শেষ করে তাকাতেই কথা আমায় দেখতে পারে। চোখ দুটি মুছে বলতে লাগলো, রাজ, তুমি নাকি কিডনি দিতে চাচ্ছ? ডাক্তার আবির আমাকে সব বলেছে। জীবন, আমি তোমার কিছু হলে আমি বাঁচবো না। প্লিজ, তুমি নিজের মৃত্যু জেনেও এমন কিছু করো না। বলো, তোমায় ছাড়া কেমনে বাঁচবো? তুমি চলে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত তোমার স্মৃতি নিয়ে কিভাবে বেঁচে আছি তা আল্লাহ জানে। রাজ, আমি আর পারছি না। তুমি যাওয়ার পর একটা রাতও ঘুমাতে পারি নাই। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে তোমার পায়ের নিচে একটু জায়গা আল্লাহর কাছে চাইতাম। তোমার ডায়েরিটা বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমাতাম। আজ আমাকে গলা টিপে মেরে ফেলো, নয়তো বুকে টেনে নাও। কথা আমাকে ক্ষমা করে দাও, আমি আসি। এই বলে বের হতে পা বাড়াতে পারছি না, পাটা কে জানি ধরে আছে। নিচের দিকে তাকাতেই দেখি কথা পা ঝাপটে ধরে বলছে, আমাকে ছেড়ে যেও না, আমি মরেই যাব জীবন। বলে কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আমাকে গলা টিপে মেরে ফেলো, তারপরও আমার লাশের উপর দিয়ে যাও। কথার মুখে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। বুক ফেটে কান্না আসছে। টান দিয়ে পা থেকে তুলে বুকে জড়িয়ে নিলাম। মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে এলো। এদিকে কথা শক্ত করে জড়িয়ে ধরে আছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কথা ছাড়ো, এবার আর কোথাও যাব না আমার জীবনটাকে ছেড়ে। এই কথা কি হলো? কথা বলো। চোখ বন্ধ করে আছো কেন? চোখ খুলো প্লিজ। এই দেখো, তোমাকে বুকে নিয়েছি, আর কখনো ছেড়ে যাব না। প্লিজ কথা বলো, তুমি না আমার জীবন। কথা বলো, আর কষ্ট দিব না। এই যে কান ধরছে, আর কখনো তোমায় কষ্ট দিব না। তবু একটিবার তাকাও আমার দিকে। মামা, মামা অ্যাম্বুলেন্স ডাকেন প্লিজ। এদিকে অ্যাম্বুলেন্স করে কথাকে নিয়ে যাচ্ছি। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, চোখের পানিগুলো কথার মুখের উপর টপ টপ করে পড়ছে। কথাকে নিয়েই আইসিইউ অ্যাডমিট করলো। বাহিরে বসে আছি, শৈশবের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে স্কুল ফাঁকি দিয়ে বৃষ্টিতে ভিজে কদম ফুল পাড়া, ছোটবেলায় বউ জামাই খেলা, সব কিছু যেন স্মৃতিপথে ভেসে উঠছে। অজানা এক ভয় মনের মাঝে কাজ করছে। বাবা, এভাবে কাণ্ড করলে কি কথা ভালো হবে? তোমাকে না শক্ত হতে হবে, তুমিই ভেঙে পড়েছো। মামা, কি করবো বলেন? কথাকে ছাড়া যে কিছু ভাবতে পারি না। বাবা, আল্লাহকে ডাকো, আর এভাবে বাচ্চা ছেলের মতো কান্না করো না। মিস্টার রাজ, রুগীর আপনি কি লাগেন? কি বলবো ভাবতে পারছি না। কথা তো আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আমি তো কথাকে ডিভোর্সও দিয়েছিলাম। না, কথা তো পরে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছে। এই যে মিস্টার রাজ, কোথায় হারিয়ে গেলেন? পেশেন্ট আপনার কি লাগে? যে আইসিইউ শুয়ে আছে সে হচ্ছে মিমেন্স রাজ, আমার স্ত্রী। শোনেন তাহলে, আপনার স্ত্রীর অবস্থা খুবই সংকটজনক। কিছু টেস্টের রিপোর্ট এসেছে, বাকিগুলো আসলে বলতে পারবো যে বাঁচবে কি মরবে। প্লিজ ডাক্তার, এমন কথা বলবেন না, তোকে ছাড়া যে আমি বাঁচবো না। রাজ, পেশেন্টকে বাঁচানোর আমাদের প্রথম কর্তব্য।
রাজ কি করবে বলেন? আপনার স্ত্রী ব্রেন স্ট্রোক করেছে, সম্ভবত ঠিকমতো খায়নি, ঘুমায়নি, তার পাশাপাশি ডিপ্রেশন কাজ করছে। ডাক্তার, যেভাবে হোক কথার যেন কিছু না হয়, তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। রাজ, আপনাকে একটা কথা বলবো। স্যার বলেন। মিস্টার রাজ, যদিও পারিবারিক বিষয়ে কথা না বলাই উচিত, তবে পেশেন্টের সব দিক বিবেচনা করে বলতেই হয়। আপনি কি আপনার স্ত্রীকে মানসিক টর্চার করেন? মানসিক টর্চারের জন্য ব্রেন স্ট্রোক হয়। ডাক্তার, আমার কলিজার টুকরাটাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি। প্লিজ যেভাবেই হোক ওকে বাঁচান, নইলে নিজেকে ক্ষমা করতে পারবো না। রাজ, আল্লাহকে ডাকেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব। ডাক্তার চলে যাওয়ার পর ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। অনেকটা সংশয় নিয়ে ফোনটা ধরলাম। হ্যালো রাজ, তুমি কোথায়? জি ম্যাডাম, আমি হসপিটালে আছি। রাজ, তুমি আমার ডেস্কে আসো। আসছি। আসতে পারি ম্যাডাম? রাজ আসো, বসো এখানে। আর আমি আবারও বলছি, আমাকে তুমি করে বলবা। আচ্ছা ঠিক আছে। রাইসার অপারেশনের সব কিছু রেডি হয়ে গেছে, আর 4 ঘন্টা পরে অপারেশন। আচ্ছা, আপনি সব কিছু রেডি করেন। আবারও আপনি? আচ্ছা, তুমি অপারেশনের সব কিছু রেডি করো। রাজ, তোমার এখানে একটা সাইন লাগবে। আচ্ছা দাও, করে দিচ্ছি। রাজ, সাইন করে দিলে? একবারও তো পড়লেও না। জানো রাজ, কাগজটাতে কি লেখা আছে? তুমি সজ্ঞানে কিডনি দিতে ইচ্ছা করেছো। অপারেশনে তোমার মৃত্যু হলেও কেউ দায়ী না। মুচকি এসে বললাম, কিছু পেতে হলে কিছু দিতে হয়। রাজ, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। ম্যাডাম, রাইসের সেন্স ফিরেছে। আচ্ছা তুমি যাও। রাজ, তুমি আমার সাথে আসো। রাইসার কেবিনে যেতেই মনটা কেমন করে উঠলো। অনেক শুকিয়ে গেছে মেয়েটা। বাবাই, ও বাবাই, মম কোথায়? আর তুমি পয়সা আমাকে কেন বাসে নিয়ে যাও না? আমার এখানে দম বন্ধ হয়ে আসে, মনে হয় মরে যাব। মামুনি, মা আমার মরার কথা মুখে আনবে না। বাবাই, ওই বাবাই, আমি মরে গেলে মমকে কষ্ট দিও না। মম তোমায় অনেক ভালোবাসে, জানো বাবাই? তুমি সেদিন চলে গেলে মম আমাকে বুকে নিয়ে অনেক কান্না করেছে। তোমার ছবি বুকে নিয়ে মম কান্না করে। বাবাই, আমি মরে গেলে একদম ঝগড়া করবে না, মমকে এত এত ভালোবাসবে। বাবাই, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে আমার যে আরও কান্না আসে। একবার হাসো তো বাবাই, হাসো না। বাবাই, আমার না তোমাকে আর মমকে যে কোথাও যেতে মন চায় না। আমি বাঁচতে চাই বাবা, আমার না খুব কষ্ট হচ্ছে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমার না কষ্ট হচ্ছে যে বাবাই। বাবাই, কপালে একটা পাপ্পি দিবা? মহারানী পচা কথা বলে না, তোমার কিছুই হবে না। এই বলে ছোট রাজকন্যাকে বুকে জড়িয়ে নিলাম। চোখের পানি বাধা মানছে না। কপালে একটা পাপ্পি দিতেই বাবাই, আবারও তুমি কাঁদছো? এই দেখো আমি ভালো হয়ে গেছি, এবার তো হাসো তো একটু। এই বলে রাইসা আবার সেন্সলেস হয়ে যায়। ডাক্তার ডাক্তার, আমার রাইসা কথা বলছে না। ম্যাডাম, আপনি কাঁদতেছেন কেন? নাও, এমনি অপারেশনের জন্য রেডি করো। হারি আপ। চোখের সামনে মেয়েটাকে বুক থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। অপারেশন বেডে মনে হচ্ছে কলিজাটা বের হয়ে যাচ্ছে। রাত, শক্ত হও। বলে সাথী বের হয়ে গেল। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এদিকে রাইসার কেবিন থেকে বের হয়ে অপরিচিতার কেবিনে গেলাম। আমি যেতেই মিটিমিটি করে তাকালো। কেমন আছো তুমি? অপরিচিতা ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে চাচ্ছে মনে হচ্ছে। অপরিচিতা, তোমার রাইসার আর অপারেশন দোয়া করো ওর জন্য, অপারেশন যেন সাকসেসফুল হয়। আমার কথাগুলো শুনে শুধু অপরিচিতার চোখ দিয়ে পানি পড়ছে। নিজের অজান্তেই চোখের পানি মুছে দিতে গেলাম। অপরিচিতা আমার হাতগুলো তার মুখে চেপে ধরল, বিড়বিড় করে কি যেন বলছে আর চোখের পানি ফেলছে। হঠাৎ মনে পড়ল রাইসার কথাগুলো। বাবাই, আমি চলে গেলে মমের সাথে ঝগড়া করবে না, জানো বাবাই? মম তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য মম কান্না করে বাবাই। মম তোমার ছবি বুকে নিয়ে কাঁদে বাবাই। মমকে কখনো কষ্ট দিও না। এসব কানে এসে বাড়ি খাচ্ছে। কি করব আল্লাহ? একদিকে আমার স্ত্রীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অন্যদিকে মৃত্যু পথযাত্রী এক ছোট বাচ্চার আর্তনাদ। কি করব? মাথা কাজ করছে না। কথা বাজবে তো? সব কিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে। পাখি, আজ রিসানের কাপড় চোপড় গোছাতে গিয়ে আলমারিতে একটা ডায়েরি দেখতে পাই।
কারো পার্সোনাল ডায়েরি পড়া কি ঠিক হবে? এসব ভাবতে ভাবতে ডায়েরির প্রথম পাতা উল্টাতেই দেখি পাখির ছবি। পাখি অবাক হয়ে যায়। আজ থেকে 7 বছর আগে রিসান স্কুলের একটি অনুষ্ঠানে তুলেছিল। এসব ভাবতে ভাবতেই ডায়েরির দ্বিতীয় পাতা উল্টাতেই পাখি লেখাগুলো দেখে অবাক হয়। প্রিয়তম মেশু, আজ বৈশাখের প্রথম দিন। বৈশাখ যেমন নতুন বছরের সূচনা করে, তেমনি আজ তোমার সাথে বন্ধুত্ব করে নিজের জীবনে আরেকটি অধ্যায় শুভ সূচনা করলাম। পাখির হঠাৎ মনে পড়ে যায় বৈশাখের প্রথম দিনে সে নীল শাড়ি পরে স্কুলে যায়, আর সেই দিনই রিসানের সাথে পরিচয়, তা থেকে বন্ধুত্ব। তার পরের পাতা বের হতেই কথা মুগ্ধ নয়নে লেখাগুলো পড়ছে। জানো পাখি, আমি তোমাকে হয়তো ভালোবেসে ফেলেছি। তোমাকে একদিন না দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। মনটা যেন কেমন কেমন করে। চোখে নিজের পৃথিবীটা দেখেছি, জেনেছি নিজেকে তোমারই আবেশে। কত যে লিখেছি কবিতা, আমি যে সারাটা জীবন ভর কখনো বুঝিনি তোমার মাঝেই ঘুমিয়ে রয়েছে পর। কখনো লিখিনি তেমন কবিতা, বুঝিনি তাহার রূপ আমার ভিতরে লুকিয়ে। সে যেন তোমাকেই বলে চুপ, যেভাবে বলিব সেভাবেই চলিব। সারাটা দুনিয়া থাক, ওদিকে তোমার সারাটা জীবন রসাতলে যায় যাক। যদিও তোমাকে হাসায় কাদায় এমন রসিকজন আত্মার সাথে জড়িয়ে রয়েছে, নামটি তাহার মন। শুনো না কখনো তোমার আদেশ, যদি বা মানুষ হও, তোমার কাছে যে বিবেক রয়েছে তার দুহারে যাও। জানো পাখি, যেদিন তুমি আমাকে না বলে চলে যাও, তখন সেদিন আমার স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে যায়। সর্বপ্রথম সেদিন কান্না করেছিলাম। জানো, প্রতিটা মোনাজাতেই তোমাকে যাইতাম। খুব স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে, যে আমাদের ছোট্ট একটা সংসার হবে। তারপর একদিন তোমার সাথে বাসে দেখা। সেদিন মনে হয়েছিল সারা পৃথিবীর সব সুখ যেন আমার চোখের সামনে। কিন্তু যখনই তোমাকে আমার ভালোবাসার কথা বলতে যাব, ঠিক তখনই শুনি তুমি রাজকে ভালোবাসো। নিজের ভালোবাসাকে সেদিন বুকের মাঝে চাপা দিয়ে বলেছিলাম তোমায়, সত্যি তোমায় পছন্দ আছে। সেদিনের পর থেকে একটা রাতও ঘুমাতে পারিনি। ভেবেছি আর জীবনে কাউকে ভালোবাসবো না। তোমার সাথে কাটানো স্মৃতিগুলো বুকে নিয়েই বাকি জীবনটা পার করে দিব। বড্ড ভালোবাসি যে তোমায়। পাখি রিসানের ডায়েরিটা পড়তে পড়তে একসময় চোখ দুটি ঝাপসা হয়ে যায়। পাখি ভাবতে লাগলো, আমি তো রাজকে ভালোবাসি, কিন্তু সবার ভালোবাসা তো পূর্ণতা পায় না। আমি না হয় রিসানের মাঝেই রাজকে খুঁজে নিব। রাজের রক্ত যে রিসানের শরীরেও বইছে। ডায়েরিটা রেখে পাখি শাওয়ার নিতে যায়। এদিকে রিসান ঘুম থেকে উঠে বিকেলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই আ করে পাখি চিৎকার দিল। রিসান তার দুহাত দিয়ে চোখ ঢেকে ফেললো। পাখি এখনো করছে। ঈশান, কি হলো দেখ তো। মা, দেখা যাবে না। ঈশান, দেখা যাবে না মানে? আচ্ছা, আমি যাচ্ছি। মা, তোমার আসতে হবে না, আমি দেখছি। পাখি এদিকে দরজাটা লাগিয়ে রিসেন্ট কিছু দেখোনি তো? কেমনে দেখবো, চোখ তো বন্ধ হাত দিয়ে। আচ্ছা চোখ খুলো, কিছু দেখেছো? তোমার টাওয়াল পেছানো। কি? তোকে সত্যি ভালো মনে করেছিলাম, বিয়ের আগে সব দেখে নিলি। আল্লাহ, আবার বিয়ে হবে না, আমি কি করব? এই বলে পাখি রিসানকে ধাক্কা দিয়ে বের করে দেয়। রিসান মনে মনে ভাবছে, নিজেই দেখতে বলে আবার নিজেই লুচু বলে। মেয়েদের মনে যে কি আছে, যা হবার হয়েছে। ফ্রিতে সিনেমা দেখা হয়েছে। পাখি শাওয়ার নিয়ে নীল শাড়ি পরে বের হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় আজ পাখিকে অনেক সুইট আর মায়াবী লাগছে। ওই লুচু, কি দেখো অমন করে? পরি দেখি, পরি। ও আচ্ছা, দেখো তাহলে। কেমনে দেখবো? আগের মতো টাওয়াল পরে আসো। যা বদমাইশ, আমার বুঝি লজ্জা করে না? এদিকে রাত 10টা বাজতে আর 1.5 মিনিট আছে। আমি এশার নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উঠিয়ে বলতে লাগলাম, হে পরম দয়ালু রহমানুর রহিম, আজ একটা ফুলের মতো পবিত্র শিশুর অপারেশন। আল্লাহ, অপারেশন যেন সাকসেস হয়, তার সাথে আমার কলিজার টুকরা কথা যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ, জানি না বাঁচবো কি মরবো, হয়তো আজকের পর কখনো পৃথিবীর আলো দেখা হবে না। তুমি আমার স্ত্রীটাকে তোমার রহমতের নিচে জায়গা দিও। এতিম তো ছোটবেলা থেকে নিজের জন্য কি চাইবে বলো? আমার জন্য শুধু তোমাকে চাইলাম। অপরিচিতা যেন রাইসাকে নিয়ে বাঁচতে পারে। যদি আমাকে পছন্দ হয় তোমার করে নিয়ে কোনো আপত্তি নেই। এতিমের একটাই অনুরোধ, আমার জীবনের বদলে তোমার কাছে 3টি মানুষের মুখে হাসি চাই। আমিন। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা। চোখ মুছে কথার কেবিনে গেলাম। কথার দিকে তাকাতে বুক ফেটে কান্না আসছে।
জানি না আজকের পর হয়তো এই চাঁদ মুখটা আর দেখা হবে না, শুনতে পারবো না। আমাকে তোমার বুকে একটু জায়গা দাও। চোখ দুটি দিয়ে অবিরাম বৃষ্টির ফোঁটা পড়ছে, মনের মাঝখানটা অজানা ঝড়ে তুলপাল হয়ে যাচ্ছে। কথার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।